দেখুন, ভারতবর্ষের দুর্ভাগ্যটা কোন জায়গায়? কমন ফ্যাক্টর দুর্নীতি। সেই দুর্নীতির বিরুদ্ধে উত্তাল জনমত, রাজ্য থেকে রাজধানী সর্বত্র। প্রশ্নপত্রে উত্তাল রাজধানী আর শংসাপত্রে তোলপাড় রাজ্য। একদিকে শিক্ষা ব্যবস্থার পচন রুখতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ। অন্যদিকে তৃণমূল আমলে হওয়া আরেকটা দুর্নীতির পর্দাফাঁস করতে রাজ্য জুড়ে সাঁড়াশি অভিযান পুলিশের। পঞ্চায়েত, পুরসভা থেকে শ্মশান, রাজনীতিবিদদের হাত ধরেই পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়েছিল এই ভুয়ো সার্টিফিকেটের ইকোসিস্টেম, যা একেবারে তুঙ্গে উঠেছিল এসআইআরের সময়। কতটা? একেবারে তথ্য পরিসংখ্যান দিয়ে এই অনুষ্ঠানেই আপনাদের দেখাবো। কিন্তু তার আগে এই ভয়ঙ্কর দুর্নীতির ক্ষেত্রে আমাদের রাজ্যের বড় বড় কুশীলবদের কি অবস্থান ছিল রাজ্যে পালাবদলের আগে, এই অনুষ্ঠানের শুরুতেই একবার দেখিয়ে নিই। প্রথমে শুভেন্দু অধিকারী, তখন মুখ্যমন্ত্রী নন, কারণ তারিখটা 2025 সালের 4 নভেম্বর। শুভেন্দু অধিকারী তখন বিরোধী দলনেতা। অভিযোগ নিয়ে গেছিলেন জাতীয় নির্বাচন কমিশনের এরাজ্যের সিইও মনোজ আগরওয়ালের কাছে। অবশ্যই মনোজ আগরওয়াল তখন মুখ্য সচিব নন, মুখ্য সচিব হননি। কি বলেছিলেন আজকের মুখ্যমন্ত্রী দেখুন। সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে মিট করলাম। এই ধরনের ফলস বার্থ সার্টিফিকেট বানিয়ে, এটা পুরো ফলস, এটা আইপ্যাকের লোকরা এইসব ফলস বার্থ সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে এবং এটা নিয়ে গিয়ে বিএমওইসদের কাছ থেকে ডিজিটাল সার্টিফিকেট করিয়ে নিচ্ছে। আমরা এটাও সিও অফিসে একটা কপি দিয়েছি। কলকাতা কর্পোরেশন সহ বিভিন্ন জায়গায় যে ফলস বার্থ সার্টিফিকেট দেওয়ার লাইন এবং হুড়োহুড়ি চলছে, এটা অশ্বডিম্বে পরিণত হবে। এবার দেখাবো রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান। ভুয়ো বার্থ সার্টিফিকেট আর ডেথ সার্টিফিকেট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন দেখুন। যাদের কিচ্ছু নেই, কিচ্ছু নেই মানে কি, হয়তো বন্যার জলে হারিয়ে গেছে বা কিছু, আপনারা এক্সটেনশন করেছিলেন আমার পাড়া আমার সমাধান। সেখানেও আপনারা কারো যদি কিছু না থাকে, তারা যদি আপনাদের কাছে যায় এবং তাদের যদি কারো ডকুমেন্ট হারিয়ে থাকে, সেটা খোঁজ খবর নিয়ে তাদের ডকুমেন্টটা করে দেবেন। এবার দেখাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। যে সুরে অভিষেক এই দুর্নীতির অভিযোগকে কার্যত খণ্ডন করতেন, সেটা ওই ডিজে বাজানোর থেকে কম আক্রমণাত্মক নয়। দেখুন, স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন, ঘিরে ধরবেন এদেরকে, বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবেন। বেঁধে রাখবেন, বেঁধে রাখবেন গাছে। ঘটনাচক্রে এই মুহূর্তে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই নিয়ে কি বলছেন দেখুন। জন্ম সার্টিফিকেট দেওয়া হয়েছে। আইপ্যাকের একটা বড় কনস্পিরেসি ছিল। আইপ্যাকের এই চোরাগুলোকে বসিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তার দলের নির্দেশে যেভাবে অবৈধ বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে, তাতে রাজ্যের এবং দেশের সুরক্ষার প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। তাই আমরা এটাকে ক্র্যাকডাউন করার জন্য যত রেকর্ড ছিল সিজ করলাম আজকে, এবং সিজ করার পরে পুলিশের পক্ষ থেকে যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করে স্ক্যান করে সিল করে আবার ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু আজকের পরে ওখানে আর কোনো কলম, কালি কিছু লাগানোর সুযোগ থাকবে না। এই ভুয়ো জন্ম মৃত্যু সার্টিফিকেট যারা ইস্যু করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। এটা একটা বড় স্ক্যাম। আমরা শরণার্থীদের নামে যাদের সার্টিফিকেট ইস্যু হয়েছে, যারা সিএতে পারমিসেবল, তাদের কিচ্ছু করব না। যে অবৈধ অনুপ্রবেশকারীদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে তাদেরকে তাড়াবো, আর তাদের যারা সার্টিফিকেট দিয়েছে তাদের প্রথমে ডিপার্টমেন্টাল প্রসিডিংস হবে, সাসপেন্ড হবে এবং জেলে যাবে। দেখুন, আমরা কি ভেবেছিলাম এসআইআর এর পর এ রাজ্যে অন্তত দুধ আর জল কিছুটা আলাদা করা গেছে, কিন্তু আজ সরকারি তথ্য বলছে ইতিমধ্যেই 11,000 জাল সার্টিফিকেটের খোঁজ পাওয়া গেছে, যেগুলো দিয়ে যাবতীয় সরকারি সুযোগ সুবিধার অপব্যবহার হচ্ছে। অর্থাৎ জয়ন্তর কাছে আসবো, এখনও প্রচুর ভেজাল যে সিস্টেমে রয়ে গেছে, সেটা আজ একেবারে স্পষ্ট হয়ে গেল। জয়ন্ত, সুমন, তুমি দেখাচ্ছিলে 10ই নভেম্বর 2025 মমতা ব্যানার্জি বলছিলেন তার আমার পাড়া আমার সমাধান, সেটা একটা ক্যাম্প অফিস ছিল। তো সেইখানে সাধারণ মানুষকে ডাকা হয়েছিল, আমন্ত্রণ করা হয়েছিল যে এসো, তোমাদের যাদের বার্থ সার্টিফিকেট নিয়ে আমরা বার্থ সার্টিফিকেট দিয়ে দেবো। ব্যাপারটা তো খেলার মতো ছিল না। সুমন, তোমার এখানে আমি বারবার বলেছি যে দুর্নীতিটা
একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। এনারা সব রকম সব কিছু দিয়ে দুর্নীতি করেছেন, এমনকি পারলে নিজের থুতুটাকেও বিক্রি করে এনারা দুর্নীতিই করতেন। সুমন, এসআইআর না হলে আমরা জানতেই পারতাম না যে ভুয়ো সার্টিফিকেট, তার মাধ্যমে জন্ম সার্টিফিকেট অর্থাৎ জন্মের ভুয়ো সার্টিফিকেটের মাধ্যমে আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করা হয়েছে এবং নাগরিকত্বের প্রমাণ নেওয়া হয়েছে, এটা আমরা জানতে পারতাম না। সুমন, এসআইআর নিয়ে আমি বারবার এখানে চিৎকার করেছি এবং আমি বলেছি যে এসআইআর একটা আইনানুগ প্রসেস। এসআইআর যদি প্রতি বছর হতো তাহলে হয়তো এই সমস্যাটা হতো না, কিন্তু এসআইআর যেহেতু বেশ কিছু বছর বাদে হলো, ততদিনে বেশ কিছু বেনো জলও ঢুকে গিয়েছে, অনুপ্রবেশ হয়েছে একেবারে বন্যার জলের মতো। যে জন্ম সার্টিফিকেটগুলো তারা ইস্যু করিয়ে অনুপ্রবেশকারীদের এখানে আশ্রয় দিয়েছিলেন, এসআইআর হয়েছিল বলে তাদের হাজার হাজার মানুষকে তাড়ানো হয়েছে। সুমন, তুমি দেখিয়েছো এখানে স্বরূপনগরের দৃশ্য, যেখানে বাক্স প্যাঁটরা নিয়ে সবাই গিয়ে ওই বর্ডার এরিয়ায় বসেছিলেন, তারা পালাচ্ছেন দলে দলে। অর্থাৎ এসআইআর একটা ভীতি ছিল। এসআইআর এর মাধ্যমে যে মানুষগুলি অনুপ্রবেশ করেছিলেন এবং যাদের ভোটার কার্ড দেওয়া হয়েছিল, আধার কার্ড দেওয়া হয়েছিল এবং তার মাধ্যমে তারা ভুল লোককে জনপ্রতিনিধি নির্বাচন করেছিলেন। অর্থাৎ আমাদের ভাবতে অবাক লাগে, খারাপ লাগে যে এই ভুল লোকগুলো যারা আমাদের দেশের নাগরিক নয়, তারা জনপ্রতিনিধি নির্বাচন করেছেন এবং জনপ্রতিনিধি নির্বাচনে তারা বারবার অংশগ্রহণ করেছেন। আরে একাধিক কেসে দেখা যাচ্ছে জনপ্রতিনিধি হিসেবে ভোটের টিকিট যাদের দেওয়া রয়েছে তাদেরই কাগজপত্র গোলমাল হয়েছে, কোর্টের নির্দেশে পথ চলে গেছে, এরকমও আছে এই রাজ্যে। অর্থাৎ যে আমার পাড়া আমার সমাধান নামে যে ক্যাম্প অফিস তৈরি করা হয়েছে, সেই ক্যাম্প অফিসের মাধ্যমে এই ভুয়ো সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, এই অভিযোগ আমাদের এই স্টুডিওতে বারবার উঠেছে। এবং সবচাইতে বেশি সার্টিফিকেট বোধহয় ইস্যু করা হয়েছে, যদি আমি ভুল না করি, 2025 সালে। এবং 2025 সালে তখন তোমার মনে আছে যে এসআইআর নিয়ে একটা আবহ তৈরি হয়ে গেল। এইখানে আমরা বেড়েছে কত 3 গুণ, 3 টাইমস। এইখানে আমরা চিৎকার করে বলেছি যে এসআইআর এর সমস্যাটা কোথায়। আপনারাও বলছেন একজনও বৈধ ভোটার যেন বাদ না যায়। এখানে তৎকালীন যারা বিরোধী দলে ছিলেন তারাও বলছিলেন বৈধ ভোটার যেন বাদ না যায়। আমরাও এখানে বলেছি যে বৈধ ভোটারদের বাদ দেওয়ার প্রশ্ন এখানে উঠছে না। তোমার এখানে আমরা আলোচনা করেছি যে বিএলওদের রাজনীতিকরণ হয়েছে, যে বিএলওরা এই এসআইআর এর কাজে সবচাইতে বেশি অংশগ্রহণ করেছিলেন তাদের রাজনীতিকরণ করা হয়েছে। এবং আমরা বলেছিলাম যে বিএলওদের রাজনীতিকরণ করানো ঠিক হচ্ছে না। তোমার মনে আছে, দেখো ঘুঘু কিভাবে ঢুকে গেছিল সর্বত্র, WBCS অফিসাররা তাদের সাসপেন্ড করতে বাধ্য করা হয়েছিল। সুমন, সবচাইতে ভালো যেটা হয়েছে আমি মনে করি যে তৎকালীন যারা বিরোধী দলে ছিলেন তারা পাওয়ারে আসার পরে এই এসআইআর বা নাগরিকত্বের বিষয়টি ভুলে যাননি। আর একটা ব্যাপার ছিল, তারা কেন্দ্রীয় ফোর্সকে তারা এখানে রাখতে পেরেছিলেন। আজকে যদি শুধু পুলিশ দিয়ে এই তুমি যেরকম রেইড দেখাচ্ছ সেই রেইড করতে যাওয়া হতো, তাহলে তো সর্ষের মধ্যে ভূত থাকতো। কারণ সরকার বদলেছে কিন্তু পুলিশ তো বদলায়নি। যতই গুন্ডা দমন আইন হোক এবং পুলিশকে নিশ্চিন্ত করা হোক যে আপনারা নিশ্চিন্তে কাজ করুন, আপনাদের অসুবিধা হবে না, কিন্তু উর্দি মানে একটা জামা বদলাতে পারে, মানুষটা তো ভেতরে একই রয়েছে। সুমন, আমি এখানে বলেছি 9 ডিসেম্বর 2025 তোমার এই অনুষ্ঠানে আমি তোমার এখানে আসবো বলে এই কাগজগুলি খুঁজছিলাম যে মৃত ভোটার তো শাসক দলের অস্ত্র ছিল, শাসক দলের অস্ত্র ছিল, শাসক দলের সম্পদ ছিল। এখানে আমরা দ্বিজেন মুখোপাধ্যায়ের কথা আমরা তুলেছিলাম যে তিনি না এবার ভোট দিতে চলে আসেন। যাক, সেটা অন্তত হয়নি। এসআইআর এর কারণে প্রচুর মানুষ যারা সত্যিকারের এ দেশের নাগরিক তারা ভোট দিতে পেরেছেন। কিন্তু প্রায় 30 লাখ নাম শুধুমাত্র এই ভুয়ো ভোটার বাদ গেছিল, কিন্তু ইনফ্যাক্ট যেটা নিয়ে তৃণমূলও কন্টেস্ট করেনি প্রথম পর্যায়ে। কিন্তু ভোট হওয়া মানেই ওই বিষয়টাও চলে গেছে তা কিন্তু নয়। অর্থাৎ গাছের গোড়াটাকে দেখতে হবে, ছোট গল্পের মতো শেষ হইয়া হইল না শেষ না। সুমন, আমি এভাবে ভাবি যে তোমার বাড়িতে একটা গাছের ডাল ঢুকে পড়ছে, 20 বৃক্ষের ডাল, তুমি শুধু 20 বৃক্ষের ডাল কাটছো, তাহলে তো সমাধান হচ্ছে না। 20 বৃক্ষটাকে তো গোড়া থেকে কাটতে হবে, এবং 20 বৃক্ষ গোড়া থেকে কাটতে গেলে এই যে দুর্নীতির কত বড় একটা চিত্র আমাদের সামনে আসবে তা আমরা এখনো ভাবতে পারছি না। যারা দেখবেন তারা নজর রাখুন যে কত বড় দুর্নীতির পর্দা ফাঁস হতে চলেছে, এটা আমার বিশ্বাস। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।